আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। সবাই লকডাউনে জানি খুব বোর অবস্থা, আমি প্রচন্ড রকমের বোর। যদি সত্যি সত্যি সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে তাহলে অবস্থা খুব খারাপ। আচ্ছা, আমাদের কথা ফিরে আসি। এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, তো ইউটিউব থেকে দেখার সময় ভিডিওটা তোমরা রেজলিউশন একটু হাই করার চেষ্টা করবা, কমপক্ষে 720 পিক্সেলে রাখবা। তাহলে আমার কথা প্লাস এই লেখা সবগুলা ক্লিয়ারলি দেখতে পাবে, শুনতে পাবে। আচ্ছা, সিলেবাসের বাইরে আমার আজকের ক্লাসটা হবে সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টারের উপরে, সেটা ওয়েবের উপরে। তরঙ্গ, যেটা বাংলা শব্দ হচ্ছে তরঙ্গ। তরঙ্গের ক্লাস শুরু করার আগে আমাদের তরঙ্গটা একটু বোঝা উচিত। তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ এক ধরনের পর্যাবৃত তরঙ্গ, যেটা মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে। এটার ডেফিনিশন তোমরা বই পুস্তকে পাবে, ভালোভাবেই পাবে। এখন ওয়েভ যেহেতু একটা পর্যাবৃত্ত তরঙ্গ বা পর্যাবৃত্ত গতি, এই পর্যাবৃত্ত গতিটা কি এটা বোঝার চেষ্টা করি আমরা। ধরো এটা একটা ঘড়ি, এই ঘড়িতে আমার কাটা এক, সেকেন্ডের কাটা চিন্তা করো। সেকেন্ডের কাটাটা বারবার 60 সেকেন্ড পর পর এই এক চিহ্নিত জিনিসটাকে অতিক্রম করবে। এখন যেহেতু সে বারবার একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করছে, তাই হলো এটা একটা পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এই যে এখানে আমি একটা সিম্বলিক ফিগার রাখছি পেন্ডুলাম গতির। পেন্ডুলামও একটা পর্যাবৃত্ত গতি, তবে একটু পার্থক্য রয়েছে। পর্যাবৃত্ত গতি হলেও দেখো সেটা গতিপথের অর্ধেক সময় থাকে একদিকে, বাকি অর্ধেক সময় থাকে আরেক দিকে, যেটাকে আমরা বলি দোলনার গতি, দোলন গতি। ওয়েভটা হচ্ছে একটা দোলন গতি। যে কোনো মাধ্যমে, ধরো এইটা বাদ দিলাম, এখানে একটা ওয়েভ তৈরি হবে, ওর সাথে সাউন্ড লাগবে। সাউন্ডটা এইভাবে এই ধরো একবার এদিকে কাঁপবে, একবার এদিকে কাঁপবে, এই কাঁপার কারণে সে শব্দ তৈরি করবে। আচ্ছা, তাহলে দোলন গতির বৈশিষ্ট্য হলো সে গতিপথের অর্ধেক সময় থাকে একদিকে, বাকি অর্ধেক সময় থাকে আরেকদিকে। একদিকে সে সর্বোচ্চ যতটুকু দূরত্ব যায় সেটাকে বলি আমরা বিস্তার। বিস্তার বলি বাংলায়, ইংলিশে বলি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডের জন্য আমি বিস্তারকে এ দিয়ে লিখি। পানিতে যদি একটা ঢিল মারো, চিন্তা করো পানিতে একটা ঢিল মারছো, ঢিলটা মারলে পানিটা এইভাবে এইভাবে সামনের দিকে অগ্রসর হবে। ধরো এই পয়েন্ট ঢিল মারা হয়েছে, এই ঢিলটা মারার কারণে পানিটা উপরে উঠলো, আবার নিচে নামলো, উপরে উঠলো, নিচে নামলো। তো এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা এই ওয়েভটা কেন দোলন গতি? দেখো অর্ধেক সময় থাকবে একদিকে। এই ধরো এটা হচ্ছে সাম্যাবস্থা, পানির অবস্থা সাম্যাবস্থা। সে অর্ধেক সময় রয়েছে এই দিকে, বাকি অর্ধেক সময় রয়েছে বিপরীত দিকে। তাই এটা একটা দোলন গতি বা একটা অসিলেশন বা একটা ভাইব্রেশন, যাই বলি না কেন, এটা হলো ওয়েভ তৈরি করার একটা প্রথম অবস্থা। আমরা আমাদের এখন প্রচেষ্টা থাকবে ওয়েভের সমীকরণ প্রতিষ্ঠা করা। ধরো এই ওয়েভটা এভাবে রয়েছে, আমরা এই ওয়েভটাকে একটু বাঁকা করে রাখলাম। এই যে তার সর্বোচ্চ অবস্থাটা, এটা হলো তার সর্বোচ্চ অবস্থা। এইভাবে সে যাচ্ছে, বাকি অর্ধেক সময় সে বিপরীত দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে। এখন আমি এটাকে এভাবে না রেখে আমরা রাখতে পারি, এটাকে এভাবে রাখতে পারি। একটা বিস্তার মানে একটা বৃত্ত কল্পনা করবো, বৃত্ত, যার বৈশিষ্ট্য হচ্ছে একটু বেঁকা তেরা হয়ে গেছে, একটু ঠিকভাবে আঁকি। আচ্ছা, তাহলে আমি বৃত্ত গতির সাথে এই তরঙ্গের গতির একটা কম্পেয়ার করতে পারি। যখন এটা তার এইভাবে গেলে সর্বোচ্চ অবস্থা, এইভাবে তার সর্বোচ্চ অবস্থা, সর্বোচ্চ অবস্থাকে নামবে, সর্বোচ্চ অবস্থাকে নামলো, তারপরে সে বিপরীত দিক থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, বিপরীত দিক থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, আবার সে আবার আগের অবস্থায় ফিরে আসলো, আগের অবস্থায় ফিরে আসলো।
আচ্ছা, এত কিছু থাকতে আমরা বৃত্তীয় গতির সাথে কম্পেয়ার কেন করছি? কারণ করছি একটা বৃত্তের অ্যাঙ্গেল কত আছে, 90, 90, 180, 270, 360, বা বলি 2 পাই। একটা হবে π/2 করে, π/2, 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 π/2। তার মানে এটা যদি হয় 0 ডিগ্রি, এটা হবে π/2, এটা হচ্ছে 2π/2 মানে পাই, এটা হচ্ছে 3π/2, আর এই অবস্থা হচ্ছে যদি একবার শুরুতে হলো সে 0, একবার ঘুরে আসলে সে হচ্ছে 4π/2 মানে হচ্ছে 2π। তাহলে বৃত্তের এই অ্যাঙ্গেলটা কত, π/2 পাই 3π/2 2π। সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতাকে বলতেছি আমরা এ। তার মানে এইখানে থেকে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তার এ। ধরো কোন একটা সময় ওয়েভটা এই জায়গায় রয়েছে, পি বিন্দুতে রয়েছে, এখানে ধরো সে পি বিন্দুতে থাকছে। তাহলে এটা তার সাম্যাবস্থা, সাম্যাবস্থা থেকে তার দূরত্ব কত, তার সর্বোচ্চ দূরত্ব কত বিস্তার, আর এই দূরত্বটা হচ্ছে ধরো ওয়াই। আমি এই ওয়াইটা বের করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। অ্যাঙ্গেল কত, থিটা। যদি আমরা ওয়াই বের করতে চাই, যেহেতু এটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ, তার মানে এটা এ, মানে এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আমার দরকার লম্ব। লম্ব আমার জানা আছে অতিভুজ। লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? লম্ব আর অতিভুজের সম্পর্ক জানো তোমরা, সাইন। চিন্তা করো যদি সাইন থিটা হয়ে থাকে, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এ। আর এই গুণ করো, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। ধরো আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম যে ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। তোমরা আবার আরেকটা জিনিস জানো যে কৌণিক বেগ কাকে বলে। কৌণিক বেগ ওমেগা, ওমেগা ইকুয়াল টু θ/2, θ/t। সময়ের সাথে কোণের পরিবর্তনকে বলা হয় কৌণিক বেগ। তাহলে আমি লিখতে পারি যে θ ইকুয়াল টু ওমেগা টি। তো আমার সমীকরণটা আসছে y ইকুয়াল টু a sin ওমেগা টি। সবাই ক্লিয়ার যে y ইকুয়াল টু a sin ওমেগা টি। সাইন তোমরা জানো হয়তো যে y ইকুয়াল টু sin x হয়, তাহলে সমীকরণটা হয় মূল বিন্দুগামী। এখানে ওমেগা টি অবশ্যই এই সাইন বা কস যাই বলো না কেন, এরপরে যা থাকবে সেটা হচ্ছে তোমার থিটা বা কোণ। আমাদের এই তরঙ্গটা মূল বিন্দু থেকে শুরু করেছিল, তাই তার অ্যাঙ্গেল শুধুমাত্র ওমেগা টি। যদি আমাদের এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাই ফার্দার একটু আগাবো। ধরো একটা ওয়েভ এই জায়গা থেকে আরম্ভ করলো না, যাক সে আরম্ভ করছে একটু আগে থেকে, অথবা সে এই জায়গা থেকে আরম্ভ করলো, ঠিক মূল বিন্দু থেকে যাতে আরম্ভ করে নাই। সেক্ষেত্রে তার থিটা মানে সাইনের পরে যে অ্যাঙ্গেল থিটা, সেটা থিটা না হয়ে দেখো জিরো, যখন অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন তার একটা আদি কোণ আছে। এখানে যদি এটা থাকতো, এখানে আদি কোণ কত, 0 ডিগ্রি, কিন্তু এখানে সে 0 ডিগ্রি নয়, তার একটা মান আছে, ধরলাম সেই মানটা হচ্ছে ডেল্টা, যেটাকে আমরা বলি আদি দশা। যদি কোনো সমীকরণের এরকম আদি দশা থাকে, তাহলে আমাদের ওয়েভের সমীকরণটা তখন আসবে এরকম
y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। প্লাস ডেল্টা হতে পারে, মাইনাস ডেল্টা হতে পারে, ডিপেন্ড করে তরঙ্গটা এই পাশ থেকে শুরু হলো না এই পাশ থেকে শুরু করলো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ওয়েভের সমীকরণটা পেয়েছি। এটা ওয়েভের জেনারেল একটা সমীকরণ। ওয়েভ সম্পর্কিত যে রাশিগুলো আছে এগুলো সব তোমরা বই পাবে। যেমন ধরো পূর্ণ দোলন, তারপর রয়েছে দোলনকাল, রয়েছে কম্পাঙ্ক, বিস্তার যা আমি বলেছি একটু আগে তোমাদের, দশা, তরঙ্গের বেগ, মোটামুটি এই কয়েকটা আমাদের জানলে হয়ে যাবে। ধরো একটা ওয়েভ এটাকে বলা হয় তরঙ্গের শীর্ষ, এটাকে বলে তরঙ্গ পাদ। একটা তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ নিয়ে সম্পূর্ণ যে একটা ব্যবস্থা, এটাকে বলা হয় একটা পূর্ণ দোলন। একটা সম্পূর্ণ দোলনকে বলা হয় পূর্ণ দোলন। আর দোলনকাল হচ্ছে এই দোলনে যে সময়টা লাগবে সেই সময়টাকে বলা হয় দোলনকাল। একটা পূর্ণ দোলনে যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় দোলনকাল। কম্পাঙ্ক, আচ্ছা কম্পাঙ্ক কি? ধরো তুমি একটা ওয়েভ চিন্তা করছো, একটা ফুল ওয়েভ আছে, দুইটা ফুল ওয়েভ আছে, তিনটা ফুল ওয়েভ আছে। এই ধরো তিনটা ফুল ওয়েভ হচ্ছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কয়টা ফুল তরঙ্গ কমপ্লিট হলো? 3টা। তাহলে একটা তরঙ্গের 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন বা পূর্ণ কম্পন সম্পন্ন হবে সেটাকে বলা হয় কম্পাঙ্ক। একটা তরঙ্গের 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হবে তাকে বলা হয় কম্পাঙ্ক। দশা কি জিনিস? নর্মালি দশা, ধরো আমি এখানে বসে আছি, আমাকে যে অবস্থা দেখলাম সেটা হচ্ছে আমার দশা। ধরো চুল নাই, তারপরে এই তো যেভাবে আছি সেটা হচ্ছে আমার দশা। এখন তবে তরঙ্গের ক্ষেত্রে স্পেশালি দশা বলতে অ্যাঙ্গেলকে বোঝায়। ধর এই মুহূর্তে তুমি তরঙ্গকে দেখলা, এই মুহূর্তে তার অ্যাঙ্গেল কত হবে? আমি জানি এখানে 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2, আর এটা হচ্ছে 2 শুধুমাত্র পাই। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা হবে π/2 এর চেয়ে বেশি, আবার পায়ের থেকে কম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই মুহূর্তে আমি দেখলাম, তখন আমি হঠাৎ করে একটা ঢিল মারার পর তাকাইছি, ঢেউটা এই অবস্থায় আছে, এটা এই অবস্থায় তার যে অ্যাঙ্গেল সেটা হবে, তার হলো দশা। তো দশার বিষয়টা ক্লিয়ার সবার? দশার বিষয়টা ক্লিয়ার থাকে আমার তরঙ্গের, আমি কয়েকটা বিষয়কে নোট করে রাখছি যে এগুলাকে আমি তোমাদের বোঝাবো। হ্যাঁ, তরঙ্গ কয় প্রকার? তরঙ্গ বেসিক্যালি 2 প্রকার। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, মেকানিক্যাল ওয়েভ বা বাংলা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। তোমরা 9-10 এ পড়েছো সবাই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ এই শব্দ করলাম বা এখানে শব্দ করলাম। সাউন্ড ওয়েভ কিভাবে তৈরি হয়? একটা বস্তুকে বাড়ি দিবা, তখন সে তার সামনে যে বায়ু স্তরগুলো আছে, বায়ু স্তরগুলো নর্মালি এরকম থাকে ফাঁকা ফাঁকা, বাট যখনই যে একটা কিছুকে ধরে এটা বাড়ি দেওয়ার পর এখানে রাখলাম, সেই বায়ু স্তরগুলোকে কি করবে? চাপাই দেবে। তাহলে এই জায়গায় কম বায়ুস্তর কিন্তু বাড়ে নাই, কমেও নাই, বায়ুস্তর গুলো জাস্ট চেপে গেছে। এগুলা কি করলো? একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটাকে বলে সংকোচন, এটা হলো প্রসারণ। এই সংকোচন আর প্রসারণের মাধ্যমে যে ওয়েভ তৈরি হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পানিতে ঢিল মারলা, পানির ঢেউটা এইভাবে ওয়েভ তৈরি করবে, মানে এভাবে গেল। দেখো তরঙ্গ যাচ্ছে এই দিকে, বাট তার কম্পন হচ্ছে উপরে আর নিচে, যাচ্ছে এইদিকে, কম্পন উপরে আর নিচে।
এই ধরনের কম্পনকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর তরঙ্গ যেদিকে যাচ্ছে সংকোচন প্রসারণ সেই দিকে হচ্ছে, তরঙ্গ যাচ্ছে এদিকে, সংকোচন প্রসারণ এইদিকে হচ্ছে, এটাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ। খেয়াল করে দেখো, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ দুইটা তরঙ্গ তৈরি করতে আমাদের কোন সোর্স দরকার হয়। কোনো কিছুকে ধরো মেকানিক্যাল বিষয়, যে আমি কথা বলছি, আমার ভিতরে জিহ্বা আছে, বাতাস আছে, এদেরকে ইউজ করে আমি শব্দ তৈরি করছি। তারপর পানিতে ঢিল মারলাম, পানির কণাগুলাকে ব্যবহার করে আমি তরঙ্গ তৈরি করলাম। এই ধরনের যে তরঙ্গ, এগুলাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। যন্ত্র দিয়ে তৈরি যে তরঙ্গ সেটাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তাহলে যান্ত্রিক তরঙ্গ দুই রকম, এটা তোমরা বুঝতেছো, সেটা হলো অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এটা হচ্ছে অনুপ্রস্থ, লংজিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, তাহলে আমি যান্ত্রিক তরঙ্গ বুঝতে পারলাম। তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা যখন লাইটটা একটু ডিটেলস করবো, তোমাদের বইয়ের সেকেন্ড পেপারে আছে, সেটা আমাদের পর্যায়ক্রমে থাকবে। ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইএম ওয়েভ দুইটা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে তৈরি। ফর এক্সাম্পল, এই দিকে ধরো আলো যাচ্ছে, লাইট এক ধরনের ইএম ওয়েভ। লাইটে দুই ধরনের ফিল্ড থাকে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা এভাবে কাঁপতে থাকে, সামনের দিকে যাবে। আর ম্যাগনেটিক ফিল্ড ওর সাথে লম্বভাবে এভাবে কাঁপতে থাকে, একটা কাঁপে এইদিকে, একটা কাঁপে এইদিকে। মানে বিষয়টা এরকম, একজন এইভাবে কাঁপতেছে, একজন এইভাবে কাঁপতেছে। ওরা কাঁপতেছে এইভাবে, একজন উপরে 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 নিচে, একজন আড়াআড়ি ভাবে। দুইটা ওয়েভ নিয়ে তৈরি, এই কারণে এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এটা যদি ই হয়ে থাকে ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডি। আচ্ছা, এখন আমাদের এই ওয়েভের চ্যাপ্টার পড়তে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো দরকার নাই, তো আমরা এটা পড়বো না। জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টটা দিয়ে দিলাম, আমাদের আগ্রহ থাকলে এখন পড়ে নিবা। আমাদের হয়তো পরবর্তীতে এটা পড়তে হবে, আমার সিলেবাসে আছে। আচ্ছা, কয়েকটা ইম্পর্টেন্ট রাশিমালা রয়েছে। যেমন ধরো, আমি একটু আগে বলেছি যে কম্পাঙ্ক এফ হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো কম্পন তৈরি হয়। ধরো একটা ওয়েভ তুমি খেয়াল করো, 60 সেকেন্ড ধরে তুমি খেয়াল করতেছো, 60 সেকেন্ডে তার কম্পন হয়েছে ধরো 180টা। তাহলে কম্পন সংখ্যা হলো উপর এন, নিচে হলো টাইম। 180টা কম্পন হয়েছে, সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড ইনভার্স হচ্ছে কম্পাঙ্ক। সেকেন্ড ইনভার্সকে বলা হয় হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে যতগুলো কম্পন তৈরি হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। আচ্ছা, আবার আছে তোমার দোলনকাল। দোলনকাল হলো যে একটি কম্পনে যত সময় লাগে। ফর এক্সাম্পল, n সংখ্যক কম্পাঙ্ক তৈরি করতে সময় লাগতেছে 3 সেকেন্ড। n কম্পন 3 সেকেন্ড, একটি কম্পন t/n। একটা কম্পনের যে সময় সেটাকে বলা হয় দোলনকাল, ক্যাপিটাল টি। খেয়াল করে দেখো, কম্পাঙ্ক এবং দোলনকাল একটা হচ্ছে n/t, একটা t/n। তাহলে একটা আরেকটা উল্টা রাশি, তাই আমি বলতে পারি f = 1/t। তোমরা 9 10 হয়তো পড়ছো, অনেকে হয়তো ভাবতেছো স্যার কেন এগুলো পড়াচ্ছে। না, আমি আমার দায়িত্ব অনুযায়ী করাই দিচ্ছি সবগুলাই। তোমরা, আমি জানি না তোমরা 9 10 সবাই কিভাবে ভালোভাবে পড়ছো কিনা, আমার যা মনে হলো যেগুলো বেসিক থেকে তোমাদের পড়ানো উচিত।
তারপর তরঙ্গের বেগ, সবাই আমরা বেগের সম্পর্কে জানি যে বেগ হচ্ছে দূরত্ব বাই সময়। একটা ফুল ওয়েভের যে দৈর্ঘ্য, আচ্ছা আমি এটা তোমাদের বলতে ভুলে গেলাম একটু আগে, একটা ফুল ওয়েভের দৈর্ঘ্য সেটাকে বলা হয় তরঙ্গ, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা ফুল কম্পনের যে দৈর্ঘ্য সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, একটা ফুল কম্পনে যে সময় লাগবে সেটাকে বলি আমরা দোলনকাল টি। তাহলে টি সময়ে আমার দূরত্ব যাবে ল্যামডা দূরত্ব। একটা ওয়েভ তার দোলনকাল মানে একটা কম্পনে যে সময়, এখানে আমি একটা কম্পন দেখছি, একটা কম্পনের সময় লাগতেছে ক্যাপিটাল টি, এবং এই যে দূরত্ব সেটা হচ্ছে ল্যামডা। তাহলে আমার ভি ইকুয়াল টু আসবে দূরত্বের জায়গায় ল্যামডা বসাবো আর টাইমের জায়গায় বসাবো ক্যাপিটাল টি। একটু আগে আমরা পড়লাম যে এফ ইকুয়াল টু 1/t, আমি লিখতে পারি যে ভি ইকুয়াল টু ল্যামডা এফ অথবা এফ ল্যামডা। এটা প্রণবানের জিনিস, ভি ইকুয়াল টু এফ ল্যামডা তোমরা আগেই পড়ে রাখছো। আমি জাস্ট যেহেতু পুরো চ্যাপ্টারটাই দেখাই দিচ্ছি তাই দেখাই দিলাম। এখন নতুন কি ইনক্লুড হইলো তোমাদের ইন্টারমিডিয়েট বইয়ে? ইন্টারমিডিয়েট বইয়ে নতুন কি কি অ্যাড হলো? এখন হলো আমাদের সেই জিনিসটা বোঝানো, প্রোগ্রেসিং ওয়েভ। আরেকটার নাম হচ্ছে ট্রাভেলিং ওয়েভ। আরেকটার নাম হচ্ছে অগ্রগামী তরঙ্গ। কেন ইংলিশ টার্মগুলো আমি বললাম? দেখো, ট্রাভেলিং, প্রোগ্রেসিং দিয়ে বোঝা যাচ্ছে, কিন্তু অগ্রগামী দিয়ে কি বোঝা যাচ্ছে? অগ্রসর হচ্ছে। অগ্রগামী তো বোঝা যায় যে এই ওয়েভটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। নতুন মার্কার কিনলাম, মার্কার কি অবস্থা, দোকানপাট সব বন্ধ। এই একটা ওয়েভ, যদিও এগুলা সবগুলা আইডেন্টিক্যাল হবে, একই রকম হবে দেখতে, আমাদের একরকম হয় নাই। ওকে, বুঝে নিবা। ওয়েভ তরঙ্গ যেটা সমীকরণ হতে পারে, এটা যদি এ বিস্তার হয়ে থাকে y ইকুয়াল টু a sin ওমেগা t, আমরা একটু আগে পড়ে আসলাম a sin ওমেগা t। এখন ধরো তুমি তরঙ্গের দিকে অগ্রসর হইছো, তুমি যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকতা তাহলে যে কোনো সময় এই তরঙ্গটা দেখবা, তরঙ্গের সমীকরণ হচ্ছে a sin ওমেগা t। তুমি যদি অরিজিন বা মূল বিন্দুতে দাঁড়িয়ে থাকো, তোমার কাছে সবসময় মনে হবে কি সমীকরণটা a sin ওমেগা t। বাট তুমি যদি তরঙ্গের দিকে অগ্রসর হও, ধরো অগ্রসর হয়ে তুমি এই পয়েন্টে আসো, খেয়াল করে দেখো, তুমি এখানে থাকলে যা দেখতা সামনে গেলে কি তাই দেখবা। এখানে আমি অ্যাঙ্গেল পাচ্ছি ওমেগা টি, এখানে দাঁড়িয়ে আমি অ্যাঙ্গেল পাচ্লাম ওমেগা টি, কিন্তু আমি যখন এই জায়গায় দাঁড়াইলাম তখন অ্যাঙ্গেলটা তো আমি কিছুটা অ্যাঙ্গেল আমি ক্রস করে আসছি, ঠিক আছে? ধরলাম আমি এই দিকে তরঙ্গের দিকে x দূরত্বে গেলাম, কতটুকু দূরত্ব? তরঙ্গের দিকে হেঁটে হেঁটে আমি x দূরত্বে আছি। এখন আমি তরঙ্গের দিকে তাকাই থাকলে আমি ওমেগা টি পাবো না অ্যাঙ্গেলটাকে। এখানে থাকলে যে অ্যাঙ্গেলটা পাইতাম, এখানে দাঁড়িয়ে থাকলে অ্যাঙ্গেলটা একটু কম পাবো না? বিষয়টা ক্লিয়ার? আমি এখানে যে দাঁড়ায় আছি, এখানে আমি দাঁড়াইলে অ্যাঙ্গেল পাচ্ছি ওমেগা টি,
বাট আমি কিছুটা অগ্রসর হলাম। কতটুকু অগ্রসর হয়েছে? x দ্রুত অগ্রসর হলে আমি অ্যাঙ্গেলটাকে একটু কম পাবো। ঠিক কতটুকু কম পাবো? ফর এক্সাম্পল, আমি ধরো অ্যাঙ্গেলটা যা ছিল তার চেয়ে কম পাচ্ছি, তাহলে বর্তমানে অবস্থাটা হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস ডেল্টা, অর্থাৎ ডেল্টা ইউজ করি না, বারবার ডেল্টা ইউজ করি, আমি বললাম এটা ফাই। যদি আমি তরঙ্গের দিকে অগ্রসর হই, x দ্রুত অগ্রসর হই, তাহলে আমি অ্যাঙ্গেল ওমেগা টি না পেয়ে একটু কম পাবো, কারণ আমি এখন অ্যাঙ্গেলকে কভার করে আসছি। দেখো এই জায়গায় কত কভার করি, পাই বাই টু, পাই প্লাস পাই বাই টু, মানে 3 পাই বাই টু কভার করে আসছি। তার মানে আমার কভারটা হচ্ছে এখানে মাইনাস 3 পাই বাই টু। বাট এই 3 বাই টু কোনো জেনারেল ইকুয়েশন হয় নাই। তো অগ্রগামী তরঙ্গের একটা সাধারণ একটা সমীকরণ প্রকাশ করার জন্য আমি তো সবসময় এই জায়গায় দাঁড়িয়ে থাকবো না বা এই জায়গায় দাঁড়িয়ে থাকবো না, যেহেতু একটা ওয়েভ চলমান অবস্থা, তাই এটাকে আমাকে চলমান একটা সমীকরণে প্রকাশ করতে হবে। এই প্রকাশ করার জন্য, আচ্ছা আমি আপাতত এটা ফাই রাখতেছি, কতটুকু অ্যাঙ্গেল আমি অগ্রসর হলাম। ধরো আমি যদি ল্যামডা দূরত্ব যাই, এখান থেকে এখানে গেছি, পুরো তরঙ্গটা হচ্ছে একটা ফুল ওয়েভ, জানো তুমি ল্যামডা, আর আমি অগ্রসর হচ্ছে এক্স। আর ল্যামডা দূরত্ব গেলে একটা ফুল ওয়েভের কত অ্যাঙ্গেল থাকে, বৃত্তীয় গতির সাথে কম্পেয়ার করে দেখছি যে একটা ফুল ওয়েভের অ্যাঙ্গেল হচ্ছে 2 পাই। ল্যামডা মিটার দূরত্ব যাওয়ার জন্য আমার কৌণিক সরণ হচ্ছে, এটা হলো কৌণিক সরণ, কৌণিক সরণ হচ্ছে 2 পাই। তাহলে 1 মিটার যাওয়ার জন্য আমার কৌণিক সরণ হবে কত? 2 পাই বাই ল্যামডা। আর আমি তরঙ্গ দিকে কতটুকু অগ্রসর হয়েছি? x দূরত্ব। সুতরাং x মিটার যাওয়ার জন্য কৌণিক সরণ হবে 2 পাই বাই ল্যামডা মাইনাস x, সরি মাল্টিপ্লাই x, সব দেখতে একটা ক্লিয়ার। আমি এখান থেকে ল্যামডা দূরত্ব গেলে আমার কৌণিক সরণ হবে 2 পাই, কারণ একটা ফুল ওয়েভে আগে 2 পাই অ্যাঙ্গেল। 1 মিটার গেলে 2 পাই বাই ল্যামডা, আর x মিটার গেলে 2 পাই বাই ল্যামডা ইনটু x। তাহলে আমি কত x দূরত্বের জন্য কতটুকু অ্যাঙ্গেল কম মাপবো? এই অ্যাঙ্গেলটুকু। তো আমি লিখতে পারি y ইকুয়াল টু a sin ওমেগা t, ফাই এর জায়গায় লিখবো 2 পাই বাই ল্যামডা ইনটু x। ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি অগ্রগামী তরঙ্গের এইটুকু প্রকাশ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বইয়ে অনেকভাবে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণকে প্রকাশ করা হয়। যেহেতু তোমাদের এই চ্যাপ্টারে 2 টাইপের অঙ্ক থাকে, একটা হচ্ছে বিটের উপর অঙ্ক, একটা হচ্ছে এইটার উপর অঙ্ক। এটা বেসিক্যালি 3 নাম্বার অঙ্ক থাকে, আর অঙ্কগুলো খুবই ইজি, খুবই ইজি। বিটের অঙ্কগুলো একটু পেঁচানো আছে। আমি এই ক্লাসে 2টা পার্ট হবে। ফার্স্ট পার্টে করবো আমি অগ্রগামী তরঙ্গের বিষয়ের উপরে, আর দ্বিতীয় পার্টটা করবো হচ্ছে বিটের উপরে। আচ্ছা, এখন আমাদের ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিং ওয়েভের প্রকাশ হচ্ছে a sin ওমেগা t মাইনাস 2 পাই বাই ল্যামডা ইনটু x। এটাকে অনেকভাবে প্রকাশ করা যায়, অনেকভাবে। দেখি আমরা কয়েকটা প্রসেস দেখি। y equal to a sin omega t minus 2 pi by lambda into x. omega equal to কত? তুমি জানো থিটা বাই টি। বৃত্তীয় গতি বা তরঙ্গের ক্ষেত্রে একটা ফুল ওয়েভের অ্যাঙ্গেল কত? 2 পাই বাই টি। তুমি জানো যে 2 পাই, আর এটা লিখতে পারি 1 বাই টি। 1 বাই টি জানা হচ্ছে f,
তাহলে আমরা এই ইসের আগে কি বলে ওমেগার বদলে প্রথম বসাইতে পারি কত 2πf বসাইতে পারি। তো এটা একটা প্রকাশ হতে পারে, এটা একটা প্রকাশ। এক নাম্বার সমীকরণ দিলাম y equal to a sin 2πf into t minus 2π by lambda into x। এটা অগ্রগামী তরঙ্গ প্রকাশ করার একটা সমীকরণ হতে পারে। 2 নাম্বার ওয়ে। আর কি ওয়ে হতে পারে? তুমি একটু আগে দেখলা যে v equal to f lambda, v equal to যদি f lambda পেয়ে থাকি, f equal to কি থাকে v by lambda। f equal to যদি v by lambda হয়ে থাকে তাহলে এই সমীকরণটা কি দাঁড়াবে? আচ্ছা আমরা এখানে সাইড নোট হিসেবে f equal to v by lambda। y equal to a sin 2π into v by lambda t minus 2π by lambda into x। তারপর কি আসবে? এই দুই জায়গা থেকে 2π by lambda কমন যায়, a equal to a sin 2π by lambda minus into vt minus x। এইটা একটা ওয়ে অগ্রগামী তরঙ্গকে প্রকাশ করার। 3 নাম্বার ওয়ে। এগুলো সবগুলো নোট করে রাখবা, অঙ্ক যদি কয়েকটা করো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কোনটা ধরে ক্লিয়ার করবা। এটা একটা ওয়ে আছে। আচ্ছা আমি আরেকটা ওয়েতে প্রকাশ করবো, সেটা হচ্ছে ধরো আমি কমন নিলাম না, আমি কমন নিয়ে নেব। কমন না নিয়ে করলাম কি y equal to a sin 2π by lambda dt minus kx। এটাকে k বলা হয়, k equal to 2π by